আসসালামু আলাইকুম। আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে শুল্ক বাণিজ্য নিয়ে যে চুক্তিটি হয়েছে বা হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে বেশ কয়েক দফা আলোচনার পরে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যারা স্টেক হোল্ডার আছেন বাণিজ্যে তাদেরকে একীভূত করার পর আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা দুপক্ষ একটি চুক্তিতে আসতে পেরেছি, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে এবং সেটা ফাইনাল হয়েছে। মোটামুটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা বাংলাদেশের কূটনৈতিক সফলতা। আর এবার আমরা একটু সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এটার অনেক প্রশংসা করেছেন। এ জায়গায় আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, কিন্তু কি আমরা জানি যে শুল্কের হার বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমেরিকাতে রপ্তানি করা হবে, অর্থাৎ আমেরিকাতে যে শুল্কগুলো বাংলাদেশ থেকে আমদানি করা হয় সেইগুলোর উপর 20% অর্থাৎ 20% শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই শুল্কের যেই চুক্তিগুলা সম্পন্ন হচ্ছে বা ধারাগুলা সেগুলা কিন্তু জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে বা এখন পর্যন্ত গোপন আছে যে কোন স্বার্থে কিভাবে আমেরিকাতে 50। এখন আমরা একটু দেখি মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ যে শুল্ক ডিক্লেয়ার করলো সেখানে কোন দেশের অবস্থান কোথায়। বাংলাদেশে 20%, ভিয়েতনামে 20%, ভারতে 25%, পাকিস্তানে 19%, ইন্দোনেশিয়ায় 19%, কম্বোডিয়ায় 19%, শ্রীলঙ্কায় 20%, মিয়ানমারে 40%, মালয়েশিয়াতে 19%, ফিলিপাইনে 19%, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য 15%, জাপানকে 15%, দক্ষিণ আফ্রিকার জন্য 30%, দক্ষিণ কোরিয়াকে 15%, তাইওয়ানকে 20%, থাইল্যান্ডের 19%, সুইজারল্যান্ডের জন্য 39% এবং সিরিয়ার জন্য 41%। অর্থাৎ এই যে আমরা দেখলাম শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যেটাকে ফাইনাল করেছে যেই কয়টি দেশের উপর বা যাদের উপর, তাদের মধ্যে 20% হচ্ছে আসলে সর্বোচ্চ। আর তার উপর আপনারা বলতে পারেন এই যে আমরা 40, 30 শুনলাম, 41, 39, যেমন সিরিয়ায় হচ্ছে 41, সুইজারল্যান্ডে 39, মিয়ানমারে 40। আসলে এইসব দেশের সাথে আমেরিকার কোনো বাণিজ্য চুক্তি নেই বা বাণিজ্য হয় না। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটা, অর্থাৎ যাদের সাথে আমেরিকার মোটামুটি বাণিজ্য হয় তাদের জন্য যেটা আমেরিকা করেছে মোটামুটি 20%। এখন আমরা দেখি তাহলে পাকিস্তানে যে 19% বা জাপানের 15% বা এই যে ইন্দোনেশিয়ায় 19%, কম্বোডিয়াতে 19%, ইউরোপীয় ইউনিয়নকে এবং জাপানকে 15%, দক্ষিণ কোরিয়াকে 15%। এই যে দেওয়া হলো এই সুযোগটা, তাহলে তাদের কূটনৈতিক সাফল্য কতটুকু আর আমাদের কূটনৈতিক সাফল্য কতটুকু। এখন আমরা আরেকটু আলোচনায় আরেকটু ডেপথে যাই। ভিয়েতনামকে 20%, বাংলাদেশও 20%। ভিয়েতনামেরও মূল আমেরিকাতে গার্মেন্টস শিল্প এবং চামড়া শিল্প তারা আমেরিকাতে রপ্তানি করে। বাংলাদেশের কিন্তু মূলত চামড়া এবং গার্মেন্টস আমেরিকাতে রপ্তানি করে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভিয়েতনামের কৃষিজাত পণ্য নিজস্ব, অর্থাৎ তাদেরকে এই গার্মেন্টসটাকে তৈরি করতে, অর্থাৎ আমাদের দেশে গার্মেন্টস এবং টেক্সটাইলের কাঁচামাল আনতে হয় বিদেশ থেকে। সকল ধরনের র মেটেরিয়ালস আমাদের দেশে কোনো ধরনের র মেটেরিয়ালসই উৎপাদন হয় না। সেই জায়গাতে ভিয়েতনামকে যদি 20% দেয়, আমাকে 20% হবে, তাহলে ব্যবসাটা কারবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, 20% হয়েছে, হ্যাঁ এতে আমরা খুশি বা আমাদের সরকার খুশি, বাট আমাদের বাণিজ্য কিন্তু কমবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি আগের চেয়ে অনেক কমে আসবে। এটা হচ্ছে বাস্তব সত্য। আসলে কি হওয়া দরকার ছিল? আসলে এই সরকারের উচিত ছিল, অবশ্যই আমেরিকার সাথে আলোচনা চালিয়ে গেছে, একটা চুক্তিতে এসেছে, এটা একটা পার্ট, এটা জাস্ট আমাদের আন্তর্জাতিক এবং বাণিজ্যের জন্য। কিন্তু মূলত দরকার ছিল ব্যবসায়িক নতুন নীতি প্রণয়ন করা, শিল্পনীতিতে নতুনত্ব আনয়ন করা, অর্থনীতিতে নতুনভাবে পরিকল্পনা সাজানো, কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন পরিকল্পনা করা এবং নতুন প্রজন্মের জন্য নতুনভাবে এবং নতুন উদ্যোক্তাদের জন্য নতুন পরিকল্পনা নেওয়া। সেই জায়গাটাতে না যে আমরা কি করছি, আমরা একটু দেখি বিশ্বে যদি আমরা ট্রেড নির্ভর কান্ট্রি দেখি, তাহলে মেক্সিকো, কুয়েত, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এরা হচ্ছে ট্রেড নির্ভর কান্ট্রি। অর্থাৎ বাংলাদেশও কিন্তু সেদিকে যাচ্ছে, অর্থাৎ দেখতে খুব চাকচিক্য থাকবে, সুন্দর থাকবে। একটি ছোট উদাহরণ দিই, গত প্রায় 7-8 বছর আগে আমরা জানি গ্রিসকে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল। পরে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স বিশেষভাবে আইএমএফ তাকে বিনা শুল্কে ঋণ দিয়ে তাকে উদ্ধার করেছে।
অর্থাৎ ট্রেড নির্ভর কান্ট্রিগুলা কিন্তু হঠাৎ সরকার পরিবর্তনের সাথে অর্থাৎ পশ্চিমাদের রোশানলে পড়লে ওই অবস্থায় চলে যেতে পারি। অর্থাৎ জাতির নিজস্ব কোনো কিছু থাকে না, আমরা কিন্তু সেদিকেই ধাবিত হচ্ছি। আর যদি আমরা দেখি কৃষি এবং প্রযুক্তি নির্ভর কান্ট্রি, তাহলে এখানে কিন্তু প্রথমে চলে আসে কার নাম? চায়না, তারপর চলে আসে টার্কি, তারপর চলে আসে আমরা জানি জাপান, তারপর চলে আসে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। অর্থাৎ আমরা কিন্তু এখন আমরা আমাদের যে পরিকল্পনা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সাজালেন, সেখানে কিন্তু আমেরিকার সাথে চুক্তি আলোচনা করেছে, সেটা কোনো ব্যাপার না, সেটা অবশ্যই করতে হবে যেন আমাদের যেই কন্ট্রাক্টগুলো আছে বা যেই চেইন লাইনে যে চুক্তিগুলো আছে সেগুলো যেন নষ্ট হয়। বাট আমাদেরকে কিন্তু সরকার নতুন কোনো দিক নির্দেশনা দিতে পারেনি, অর্থাৎ তারা ট্রেড নির্ভর কান্ট্রি হিসেবে রয়েছে। আমরা জানি যে ব্রিক্স একটি শক্তিশালী মানে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের আদলে ব্রিক্স কিন্তু একটি শক্তিশালী সংস্থা হয়ে আগামীতে বাণিজ্য সংস্থা হয়ে আসছে। আমরা সবাই জানি আইএমএফ এর প্রধান নির্বাচিত হন ইউরোপ থেকে, এবং তিনি ইউরোপের মূল্যবোধ অর্থাৎ পশ্চিমাদের মূল্যবোধকেই মানে নির্দেশনা দিয়ে অন্যান্য দেশগুলোর সাথে আইএমএফ এর কর্মসূচি প্রণয়ন করেন এবং চুক্তি করেন। আর ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান হন আমেরিকা থেকে, এবং তিনি আমেরিকার চাহিদা অনুযায়ী অন্যান্য দেশের সাথে চুক্তি প্রণয়ন করেন এবং সেই নির্দেশনা দেন। ব্রিক্স কিন্তু আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ধারাকে ভাঙার জন্যেই ব্রিক্সের, যার শাস্তি স্বরূপ আমরা দেখি যে দক্ষিণ আফ্রিকাকে আমেরিকা 30% শুল্ক আরোপ করেছে, এবং আমরা জানি ব্রাজিলের উপরও 40% বর্তমানে শুল্ক আরোপ করা হয়েছে। চায়নার কথা নাই বললাম, রাশিয়ার কথা নাই বললাম। এই যে ব্রিক্স কিন্তু আসছে, অর্থাৎ আমাদেরকে তাহলে নতুন পরিকল্পনা নিতে হবে যেন আমরা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে বের এসে ব্রিক্স অর্থাৎ এই তিনটি আন্তর্জাতিক মানে বাণিজ্যিক সংস্থাগুলোর সাথে বড় বড় সাথে সমন্বয় রেখে যেন চলতে পারি। আমাদের সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তাহলে প্রথমে আমাকে কৃষি প্রযুক্তি থেকে কৃষিতে নিজেকে স্বয়ংসম্পূর্ণ হতে, অর্থাৎ আজকাল আমাদের দেশে গ্রামে বা পল্লীতে যেভাবে একটু ছেলে মেয়ে বিদেশ গেলেই টাকা কামালেই টাকা পাঠালে জমির মাঝখানে ঘর উঠায় রেখে দিচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। তারপর শিল্পে উন্নয়ন করতে হবে, অর্থাৎ আমাদের কৃষি যদি উন্নয়ন না করি শিল্পের উন্নয়ন তো আসবে না। অর্থাৎ কাঁচামাল যেসব আমাদের দেশে যেগুলো উৎপাদন হয় না সেগুলা কাঁচামাল, যেমন আমরা জানি আফগানিস্তানে আপনি যদি 1 কন্টেনার তুলা কিনেন তারা 1 কন্টেনার তুলা ফ্রি দেয়, সেখানে আফগানিস্তানের থেকে তাহলে কাঁচামাল। অথবা মধ্য এশিয়া যেখানে তুলা উৎপাদন, তুলাই যদি আমি আর দেশে স্বল্প মূল্যে আনতে না পারি, সেই তুলার চাহিদা যদি আমাকে বেশি মূল্যে আন, যেমন বর্তমানে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ম্যাক্সিমামই নির্ভরশীল কিন্তু ইন্ডিয়ার উপর এবং আমেরিকার উপর, তাতে তো আমার দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে। অর্থাৎ গার্মেন্ট সেক্টরকে আমাকে পশ্চিমাদের উপর থেকে বের করে নিয়ে আসতে হবে, চামড়া শিল্পকে আমাদেরকে পশ্চিমাদের উপর থেকে বলয় থেকে বের করে নিয়ে, যখন আমার মূল্য কম থাকবে টুডে অর টুমরো অবশ্যই আমেরিকা এবং পশ্চিমারা বাধ্য হবে আমার থেকে মাল কিনতে। অর্থাৎ আমাকে জাতি গঠনে শিল্প এবং কৃষির উপর ডিপেন্ডেন্ট হতে হবে, নট ট্রেড। কিন্তু আমাদের বর্তমান সরকার ট্রেডের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। যদিও আমি অর্থনীতির কিছু বুঝি না, জানি না, সাধারণ জনগণ হিসেবে যেটা ফিল করি, অন্তরে লালন করি, সেটাই আমি মুখে বলছি। অর্থাৎ যাই হোক না কেন আমাদের অর্থনীতির মূলধারায় কৃষি এবং শিল্পকেই ধারণ করতে হবে এবং সেই জায়গাটায় আসতে হবে। বর্তমান সরকার যদি নাও পারে, আমি আশা করব ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক তারা বাংলাদেশকে কৃষি এবং শিল্পর দিকে এবং নতুন কর্মসংস্থানের দিকে মন দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।